আসসালামু আলাইকুম। গল্পকথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহরুজের পদ্মজা উপন্যাসটির দ্বিতীয় পর্ব। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা, আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীতি কণ্ঠে অনুরোধ করলো, মামা, দরজা খুলে দাও। কেন? আমি তোরে যাইতে কইছি? হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে। বারবার বলছে, মামা, আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতেই থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলেই তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নিঃশংস ইচ্ছে। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডাকছি আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয়। এ যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক বা ক্রুদ্ধ, শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে। সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতেই হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি। বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি, হেমলতা জানেন। পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জা ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল, পা এমন ভাবে পড়ল কি করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, চুলার লাকড়ির আগায় পা লাগছিল। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল, সাথে অনেক যুক্তি, তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই 6 বছরের লুকে কতবার কেটেছে সে। সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে। হেমলতার মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি, কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়ার স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিচ্ছু নেই, সবই সাদামাটা, সহজ সরল। অথচ পদ্মজার জীবনেই কত বড় দাগ জল জল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়েছিল।
মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়। কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন, পাটা দেখি। পদ্মজা বা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে। রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব। কথাটি কত সহজ করেই বলেছেন হেমলতা। তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান। উঠোনের এক পাশে শক্ত পাথর আছে। ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম করে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়। মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে। অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল, আম্মা। আন্না চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম। বাড়ি এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যাই। সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রতিটি বাক্য। হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। আপা, স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞেস করলো। যাব। তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী, ছদ্মনাম। গ্রীষ্মকাল বিদায়ের 3 সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্রোতস্বিনী। ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে। নিষ্পলক চোখ তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্ম, আপা কই? হিমেলের কণ্ঠ। কি হয়েছে মামা? জবাব দিল পদ্মজা। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো। আপা, এই আপা। হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হইছে। রাইতে কি জানি মাইরা ফেলেছে রে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখ মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন? পূর্ণা প্রেমাকে অধিক আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে। 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে। তবুও এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছেই শহর, থানা। পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব। নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে।
খুব বেশি ভীতুপূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে, চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমারে দেখে রাখিস বোন, বাড়ি ভর্তি মানুষ, আরো মানুষ আসছে। হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন। খেয়াল করে দেখেন দুইজন মহিলাই তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতা তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতার তা দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি। পদ্মজা সেখানে উপস্থিত হয়। হেমলতার নজরে পড়ে। ভীত চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি। চারদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন। চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন। পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো। জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে, এরপর নদীতে ফেলে দেওয়া হয়েছে। লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকে মৃদু হাসেন। সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিরমির করে বলছেন, তুই খুন করছস? তোমার কেন মনে হচ্ছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব। যদি নানু পুলিশকে বলে দেয়? পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কয়েল রাইতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। আসছি। হেমলতা নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার স্যারারে? তোর কি ক্ষতি করছে? আসছি বলেই আমি খুন করেছি? এত রাইতে তুই আর তার কাছে কি দরকারে আইবি? আমি তাকে মারতেই যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল, অস্পষ্ট কণ্ঠে বলে, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারছে না তার নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কারণ? কোনো উত্তরই নেই। এসব ভাবলে উল্টো মাথা ব্যথা করে। অন্য ৮-১০টা পরিবারের মতো কেন না তারা? নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মজাকে বললেন, পদ্ম। জি আম্মা। আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না, তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করলো, তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা? হেমলতা জবাব দেননি। খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনার সুতো কাটলো কারো পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ
পদজাকে খাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকান। এই সেরি জায়েন থেকে। পদ্মজার কান্না পায়, খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যান। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। 3 বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করেই যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে, চুপ করো না। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হচ্ছে খাঁচা থেকে মুক্তি পেয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতেই পড়ে। লাবণ্যর কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছিস আজ? পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো। সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। আজ এ পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।